হ্যালো। না স্যার। আচ্ছা, ধরেন যে আমরা টেস্টিং ফিলোসফিতে পড়ছিলাম না যে রিগারাস টেস্টিং ইজ ইম্পসিবল, যে আমরা একদম শত শত টেস্ট কেস ধরে ধরে সবাইকে টেস্ট করব, এটা অসম্ভব ব্যাপার, তাই না? এরকম আমরা একটা জিনিস পড়ছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যদি সবগুলা টেস্ট কেস আমরা না সলভ করতে পারি বা না টেস্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদের কি অপশন হতে পারে যে আমরা শুধু বাউন্ডারির যে ভ্যালুগুলা সেগুলাকে চেক করব। যে ম্যাক্সিমাম সময় বাউন্ডারিতে আমাদের প্রবলেমগুলো হয়। যে ধরেন আমি একটা ওয়েবসাইট খুললাম, যেখানে আমাকে বলল যে আমার এজ 18 থেকে 56 হইতে পারে। তাহলে আমার তো যদি নর্মাল টেস্ট করতাম তাহলে সবগুলা আমার টেস্ট করা উচিত ছিল। 18-তে কেমন হয়, 19-এ কেমন হয়, 20, 21, 22, এভাবে 56 পর্যন্ত হইলে কেমন হয়, বেশি হইলে কেমন হয়, কম হইলে কেমন হয়, সব টেস্ট করতে হতো, তাই না? তো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসে যেটা হয় যে আমরা শুধু বাউন্ডারি গুলা চেক করি যে 18 এটা হইলে কেমন, 18-র আগেরটা, 17 হইলে কেমন, 18-র পরেরটা, 19 হইলে কেমন, হ্যাঁ, মানে 56-র পরে 56-র আগে। এই যে বাউন্ডারি ভ্যালুগুলো টেস্ট করে আমরা দেখতেছি যে একটা সফটওয়্যার ঠিক আছে নাকি ঠিক নাই, এটাকে কি বলে? বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। তো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস আমরা কেন করি? যেন আমাদের টেস্টিং যে স্যাম্পল গুলা এগুলো আমরা কমাইতে পারি। যে স্যার কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না, সরি। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি স্যার, যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা আমরা কেন করি? ধরেন যে আমরা সবগুলা টেস্ট করতে হতো, 18 থেকে 56 যতগুলো ভ্যালু আছে সবগুলাকে ধরে ধরে চেক করতে হতো। আবার যেগুলা ইনভ্যালিড ইনপুট 17, 16 সবগুলাকে টেস্ট করতে হতো। আবার এদিকে 57, 58 টেস্ট করতে হতো। তো টেস্ট কেসের যে আমার স্পেসটা সেটাকে কমানোর জন্য আমরা শুধুমাত্র বাউন্ডারির যে ভ্যালুগুলা ওগুলাকে আমরা চেক করে দেখি যে আমার টেস্টিংটা হচ্ছে, মানে রেজাল্ট আসতেছে নাকি আসতেছে না। এটাই হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। এখন প্রশ্ন আসতে পারে যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা কেন করি? আমার টেস্টিং টাইম কমানোর জন্য, টেস্টিং কস্ট কমানোর জন্য এবং টাইমলি যাতে আমি টেস্টিংগুলো শেষ করতে পারি, এই জন্য আমি বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা করি। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা কি? যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস ইজ আ ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স কেন? কারণ আমরা তো ভিতরে ইন্টারনাল লজিক কি আছে সেটা তো আমি জানি না। আমরা শুধুমাত্র ইনপুট দিয়ে চেক করতেছি যে আউটপুটটা কেমন হয়, যে আমার মিনিমাম দিলে কেমন হয়, ম্যাক্সিমাম দিলে কেমন হয়, মিনিমামের আগেরটা দিলে কেমন, মিনিমামের পরেরটা দিলে কেমন, জাস্ট ইনপুট দিয়ে দিয়ে আমরা চেক করতেছি আউটপুটটা কেমন আসে। উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হোয়াটস গোয়িং অন ইনসাইড দ্য কোড। হ্যাঁ, আমার ইন্টারনাল লজিকটা কি আমরা এটা জানি না, সেটাকেই তো ব্ল্যাক বক্স টেস্টিং বলতেছি। তাহলে boundary value analysis is a black box testing used to check the errors at the boundaries, যে আমার বাউন্ডারি যেগুলো আছে এগুলোতে এরর আছে কিনা অফ দ্য ইনপুট ডোমেইন, মানে ইনপুট তো আমরা দিচ্ছি, এই ইনপুটের যে বাউন্ডারিগুলো এই বাউন্ডারিগুলোতে কোনো এরর খাচ্ছে কিনা সেটা চেক করার নামই হলো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। আচ্ছা, তাহলে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস মেইনলি ফোকাসেস অন টেস্টিং both valid and invalid parameters given in a range of software component, যে আমার ভ্যালিড ইনপুট কোনগুলা আর ইনভ্যালিড ইনপুট কোনগুলা বাউন্ডারির ক্ষেত্রে যখন আমার একটা রেঞ্জ দেওয়া থাকবে। তাহলে ধরেন যে আমাদের একটা রেঞ্জ দেওয়া থাকলো যে আমাদের একটা ফিল্ড আছে যেখানে 18 থেকে 56 একসেপ্ট হবে, তাইলে এখানে ইনভ্যালিড ইনপুট কোনগুলা? 17 হইলে একসেপ্ট হবে না, আর 57 হইলে একসেপ্ট হবে না। তাহলে এই যে ইনভ্যালিড হচ্ছে মিনিমাম -1 আর ইনভ্যালিড আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম +1। তাহলে 17 হইলে হবে না, 57 হইলেও হবে না। তাহলে 57-র বেশিগুলোও হবে না, 17-র কমগুলোও হবে না, বুঝলাম। আর ভ্যালিড ইনপুট কোনগুলা? ধরেন যে মিনিমাম কত এখানে 18, এটা তো ভ্যালিড। আবার 56 কি ম্যাক্সিমাম, এটাও ভ্যালিড। আর ভিতরের যে বাউন্ডারিটা মানে এটা আশেপাশে কি আছে, যে 19 হইলে একসেপ্ট হবে, আবার 55 হইলেও একসেপ্ট হবে। তাহলে এইগুলো হচ্ছে আমার ভ্যালিড ইনপুট, ঠিক আছে? তাহলে আমার এই যে এখানে একটা বাউন্ডারি সেট করলাম, একটা ভ্যালিড আর আশেপাশে দুইটা হচ্ছে ইনভ্যালিড,
এগুলো হচ্ছে আমার বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। সেটা এখানে বলছে যে এটার জন্য আমরা বিভিন্ন টেস্ট কেস জেনারেট করলাম 6টা, যে 17 হইলে কেমন হয়, 18, 19, 55, 56, 57। তো আমার যেহেতু এখানে মোটামুটি 18 থেকে 56 অনেকগুলো টেস্ট করা লাগতো, ওইগুলোকে আমি টেস্ট কেসে কমায় নিয়ে আসছি। এটা হচ্ছে আমার বাউন্ডারি ভ্যালুর ক্রেডিট। আবার সেম ভাবে এখানে যেমন এখানে বলছে যে টেক্সট ফিল্ড, এখানে লেন্থ অফ দ্য ক্যারেক্টার হবে 6 থেকে 12। তার মানে কি 5-এ এরর খাবে আর 13-তে এরর খাবে, ওইগুলো আমার ইনভ্যালিড। এবং বাউন্ডারিতে ভ্যালিড কোনগুলো, 6, 7, আর ওইদিকে হচ্ছে 11, 12, এগুলো হচ্ছে ভ্যালিড ইনপুট। এগুলোকে আমরা টেস্ট দিয়ে দিয়ে দেখছি যে কোনটা ভ্যালিড হচ্ছে আর কোনটা ইনভ্যালিড হচ্ছে। এখানে আমরা নাম্বার দিচ্ছি টেস্ট কেস 1, 2, 3, এখানে ইনভ্যালিড হচ্ছে। তাহলে main advantage of boundary value analysis is that the testing time is less, as the tester will analyze the data only at the boundaries। মানে আমার এখানে টেস্টিং টাইমটা কম হবে, যেহেতু আমার টেস্টাররা শুধুমাত্র যেগুলা বাউন্ডারি ডেটা আছে সেগুলাকে চেক করবে। সিন্স দিস টেকনিক ক্যান নট কনসেন্ট্রেট on the errors that exist in the center of an input domain, it's always advisable to use boundary value analysis with a combination of equivalence class partitioning। মানে এখানে তো আমি শুধুমাত্র বাউন্ডারি ভ্যালুগুলো চেক করতেছি, কিন্তু মানে ভিতরের যে ইনপুটগুলা সেগুলোকে তো এই ক্ষেত্রে আমরা টেস্ট করতে পারতেছি না। তো এখানে অ্যাডভাইস করছে ওরা কি বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের সাথে আমরা ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং এটাও আমরা করব, মানে দুইটা যোগ করে আমরা করব, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস আর কি ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং। এবার আপনারা বলেন যে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং জিনিসটা কি? কেউ কি বলতে পারবেন ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিংটা কি জিনিস? এই পর্যন্ত কি আপনারা বুঝছেন বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা কাকে বলে? জি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, কখন ইউজ করবো বলতে? এটা হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এটা বুঝেন নাই, এগুলা বুঝেন নাই। আচ্ছা ধরেন এখানে আমাকে বলছে আমার একটা টেস্ট ফিল্ড আছে যেটা 6 থেকে 12টা ক্যারেক্টার একসেপ্ট করবে। যদি আমার 12-র বেশি হয়ে যায় তাহলে একসেপ্ট করবে না, আবার 6-এর কম হয়ে যায় তাইলেও একসেপ্ট করবে না। এ পর্যন্ত বুঝছি? তাইলে যে 6 যেটা, এই 6টা কি মিনিমাম আর 12টা কি ম্যাক্সিমাম। তাইলে আমার যদি ভ্যালিড ইনপুট আর ইনভ্যালিড ইনপুট ইন দা বাউন্ডারিজ টেস্ট করতে হয়, তাইলে আমরা কি কি টেস্ট করব বলেন? যে মিনিমামটাকে টেস্ট করব, মিনিমাম কত 6, আবার মিনিমামের আগেরটাকে টেস্ট করব মানে মিনিমাম -1, আবার মিনিমামের পরেরটাকে টেস্ট করব ভ্যালিডে মিনিমাম +1 মানে 7, আবার ম্যাক্সিমামটাকে টেস্ট করব 12, আবার ম্যাক্সিমামের আগের ঘরটা কি ভ্যালিড মানে ম্যাক্সিমাম -1, আবার ম্যাক্সিমাম +1টা কি ইনভ্যালিড। এই যে কয়েকটা জিনিস টেস্ট করলাম না, এইটাই হচ্ছে টেস্ট কেস। যে টেস্ট কেস 5 মানে কি মিনিমাম কত ছিল 6, তাহলে 5 মানে কি মিনিমাম -1। আবার আমরা এখন কি বুঝছেন? আচ্ছা তাহলে এই ব্যাপারটা নিয়ে তো কারো ডাউট নেই। তাহলে ওরা বলতে চাচ্ছে আমরা তো শুধুমাত্র বাউন্ডারি ভ্যালুগুলো চেক করতেছি, এখন বাউন্ডারির ভিতরের যে ভ্যালুগুলা মানে একটা ইনপুট রেঞ্জের ভিতরে যেমন ধরেন 9, 10 এগুলারে আমি তো টেস্ট করতে পারতেছি না। এটার জন্য আমাকে বললো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের সাথে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিংটাকে যোগ করে তারপর কাজ করতে। এখন ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিংটা কি? ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিংটা হচ্ছে ইনপুট রেঞ্জটাকে একটা নির্দিষ্ট কিছু অংশে ডিভাইড করা। যেমন ধরেন আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, হ্যাঁ, এবং ই কমার্স ওয়েবসাইটে একটা শপ আছে, সাপোজ একটা শপ। এখানে আমি বললাম যে যারা 1 থেকে 10 টাকার মধ্যে অর্ডার করবে ওরা 1% ডিসকাউন্ট পাবে, যারা 11 থেকে 100 টাকার মধ্যে অর্ডার করবে ওরা 5% পাবে, যারা 100 থেকে 1000-এর মধ্যে ওরা 10% পাবে। এরকম এরকম কিছু রেঞ্জ অফ ক্যাটাগরিজ আমরা ডিভাইড করে দিলাম। তারপরে আমি
প্রত্যেকটা রেঞ্জে আলাদা আলাদা টেস্ট কেস চালালাম যে 1 থেকে 10-এ টা আমার বাউন্ডারিটা ঠিক আছে কিনা, তারপর 100 কি বলে 10 থেকে 100-তে বাউন্ডারি ভ্যালু ঠিক আছে কিনা, 100 থেকে 1000-এ বাউন্ডারি ভ্যালু ঠিক আছে কিনা। যখন আমরা ফুল ইনপুট স্পেসটাকে কয়েকটা অংশে ভাগ করলাম এবং প্রত্যেকটা অংশের বাউন্ডারিকে চেক করলাম, তখন আমরা অনেকগুলা ভ্যালু চেক করতে পারতেছি না। যেমন আমি এখানে 6 থেকে 12টা ক্যারেক্টার যখন আমি ইনপুট আকারে নিছি, তখন এটাকে যদি আমরা কয়েকটা অংশে ভাগ করতাম, যে 6 থেকে 9, 9 থেকে 12, দুইটা অংশ ভাগ করলাম, তারপরে আমরা দুইটা তখন ব্যাপারটা কি আরো কয়েকটা ভ্যালু ইনপুট আকারে না, তখন তো আমরা মিডল ভ্যালুগুলোকে চেক করতে পারতাম। বুঝছেন ব্যাপারটা? তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং ব্যাপারটা হলো আমরা ইনপুটের যে ফুল রেঞ্জটা আমরা একবারে কাউন্ট না করে কয়েকটা অংশে আমরা ভাগ করি ইনপুটের রেঞ্জটা। ধরেন আমি একটা ইফ এলস কন্ডিশন চালাইলাম যে যদি ইনপুটটা এত থেকে ছোট হয়, এত পর্যন্ত হয়, তাইলে আমরা এই অংশে বাউন্ডারি কেস চালাবো, বা এত থেকে ছোট হয়ে অত পর্যন্ত হইলে আরেকটা বাউন্ডারি কেস চালাবো। মানে এখানে ফুল স্যাম্পল স্পেসটা একসাথে না নিয়ে কতগুলা অংশে ভাগ করা এবং প্রত্যেকটা অংশে আলাদাভাবে টেস্ট করা বলে কি ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং। তাহলে প্রত্যেকটা পার্টিশনে কি থাকবে, একটা ভ্যালিড অংশ থাকবে আর দুইটা ইনভ্যালিড অংশ থাকবে। যে ভ্যালিড অংশটা কি, এই যে মাঝখানে যেটা ভ্যালিড অংশ থাকবে, আর এর মিনিমাম -1-এ কি ইনভ্যালিড থাকবে, আবার ম্যাক্সিমাম +1-এ আরেকটা ইনভ্যালিড থাকবে। তার মানে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং এ পুরো ইনপুট রেঞ্জটাকে কয়েকটা অংশে ভাগ করি এবং প্রত্যেকটা অংশকে একটা পার্টিশনিং বলা হয়, এবং পার্টিশনের মধ্যে আমার একটা অংশ থাকবে ভ্যালিড আর দুইটা অংশ থাকবে কি ইনভ্যালিড। তো ওরা রিকমেন্ড করছে যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের সময় যেহেতু মাঝখানের ভ্যালুগুলোকে আমরা চেক করতে পারি না, ওই জন্য বিবি এর সাথে আমরা ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিংটাও করব। এ পর্যন্ত কি বুঝছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিংটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা আমরা 3 ভাবেও করতে পারি। যে 3টা টেকনিক আছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করার। একটা হচ্ছে টেস্ট কেস ইউজিং বাউন্ডারি ভ্যালু চেক, বিভিসি, এটাকে বলা হয় বাউন্ডারি ভ্যালু চেক। আরেকটা হচ্ছে টেস্ট কেস ইউজিং রোবাস্ট টেস্টিং। একটা হচ্ছে বিভিসি বাউন্ডারি ভ্যালু চেক, একটা হচ্ছে রোবাস্ট টেস্টিং, আরেকটা হলো কি, আরেকটা হলো ওর্স্ট কেস টেস্টিং। এই 3টা টেকনিকে আমরা কি করতে পারি, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করতে পারি। বিভিসি বাউন্ডারি ভ্যালু চেক, রোবাস্ট টেস্টিং, আরেকটা কি ওর্স্ট কেস টেস্টিং। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি কোনটা কিভাবে করতে পারি। 3টার জন্য প্রশ্ন এখানে সেম। বললো যে একটা প্রোগ্রাম বানাবো যেটা a⁴ কম্পিউট করে, যেখানে এর রেঞ্জটা হবে 1 থেকে 10-এর মধ্যে এবং বির রেঞ্জটা হবে 1 থেকে 5-এর মধ্যে। ডিজাইন দ্য টেস্ট কেসেস ফর দিস প্রোগ্রাম ইউজিং বাউন্ডারি ভ্যালু চেক, রোবাস্ট টেস্টিং এন্ড ওর্স্ট কেস টেস্টিং মেথড। প্রশ্নটা কি কেউ বুঝছেন? প্রশ্নটা কেউ বুঝান তো। একজন একটু প্রশ্নটার মানে বলেন, দেখি কি বুঝছেন। হ্যালো, আপনারা কি আছেন? কোনো রেসপন্স নাই কেন? প্রশ্নটার মানে কি বুঝছেন? না স্যার। স্যার এখানে হচ্ছে টেস্ট কেসের কেস দেওয়া আছে আর কি, a⁴b, আর a এর ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে v এর ভ্যালু দেওয়া আছে। তো এটার হচ্ছে বাউন্ডারি ভ্যালু চেক বের করতে বলছে, আর না, বাউন্ডারি ভ্যালু চেক ইউজ করে রোবাস্ট টেস্টিং আর ওর্স্ট কেস টেস্টিং মেথডে আচ্ছা বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই আমাদেরকে কম্পিউট করতে হবে a⁴b। এখন এর কোন কোন ভ্যালু নিব আর বি এর কোন কোন ভ্যালু নিব এটা নির্দিষ্ট করে বলা আছে যে ওদের রেঞ্জটা কেমন হবে। বলছে এর ভ্যালুগুলা 1 থেকে 10-এর মধ্যে নিতে হবে, আবার বি এর ভ্যালুগুলা 1 থেকে কি 5-এর মধ্যে নিতে হবে। এটা হচ্ছে ওদের রেঞ্জটা বলা আছে। এখন কোন কোন টেস্ট কেসে
ঠিক হচ্ছে, কোন কোন টেস্ট কেসে ভুল হচ্ছে সেটা আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা এবার আচ্ছা বাউন্ডারি ভ্যালু চেকে যে ইনপুটগুলো নিব এগুলো সবগুলো হচ্ছে কি ভ্যালিড ইনপুট। কি বললাম? বাউন্ডারি ভ্যালু চেকে যে ইনপুটগুলো নিব সবগুলো অবশ্যই ভ্যালিড ইনপুটই হইতে হবে। আর রোবাস্ট টেস্টিং এ যেগুলো নিব এই ইনপুটগুলো ভ্যালিডও হইতে পারে ইনভ্যালিডও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এই কথাটা বুঝছেন? বাউন্ডারি ভ্যালু চেকে আমরা ইনপুট যে ভ্যালুগুলো নেব সেগুলো অবশ্যই ভ্যালিড হইতে হবে। ভ্যালিড মানে কি? এর ভ্যালুগুলো অবশ্যই 1 থেকে 10-এর মধ্যেই থাকতে হবে, বি এর ভ্যালুগুলো অবশ্যই 1 থেকে 5-এর ভিতরেই থাকতে হবে। আর রোবাস্ট টেস্টিং এর ক্ষেত্রে ইনভ্যালিডও হইতে পারে, আমি 11ও নিতে পারি এর ক্ষেত্রে, আবার বি এর ক্ষেত্রে 6ও নিতে পারি, এরকম হইতে পারে। আবার এর ক্ষেত্রে 0 নিতে পারি, বি এর ক্ষেত্রেও 0 নিতে পারি, এরকম হইতে পারে। আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে করবো? হ্যাঁ বলেন। স্যার একটু আগে যে একটা এক্সাম্পল করলাম ওইখানে তো স্যার আমরা ওই ইনভ্যালিড গুলো নিছিলাম না ওগুলোর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ইনভ্যালিড গুলো নিছিলাম তো। ওইটা তো বাউন্ডারি, ওইটা তো হচ্ছে ফুল বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের কনসেপ্ট। এখন বাউন্ডারি ভ্যালু এই ক্যাসকেড করতেছে, মাইক অফ করেন। সাগর, ওইটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা কি জিনিস ওইটার কনসেপ্ট। আর এই বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা 3 ভাবে করা যায়। একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু চেক, যেখানে আমরা শুধুমাত্র যে রেঞ্জগুলোতে ভ্যালিড হওয়া সম্ভব ওই ভ্যালিডিটিটা চেক করব, যে আসলে ইনপুটগুলা ভ্যালিড ইনপুট দিলে আমার ভ্যালিড আউটপুট আসতেছে কিনা সেটা। আর রোবাস্ট টেস্টিং এ যে ইনপুটগুলোতে ভ্যালিড মানে হওয়া পসিবল না ওইগুলাও দিয়েও চেক করব যে ওইখানে ইনভ্যালিড আসতেছে কিনা। এমন তো হইতে পারে যে ইনভ্যালিড আসার কথা কিন্তু ভ্যালিড চলে আসতেছে, এরকম হইতে পারে না? যেমন আমি একটা সফটওয়্যার বানাইলাম যেখানে শুধুমাত্র 15 থেকে 21 বছরের যে বাচ্চারা ওরা হচ্ছে এখানে লগ ইন করতে পারবে। এখন আমি 14 দিয়ে দেখতেছি এখানে লগ ইন হয়ে যাচ্ছে, তার মানে ইনভ্যালিড ইনপুটেও তো আমার লগ ইন হয়ে যেতে পারে, তো সেটাও তো আমাকে টেস্ট করতে হবে। তো এই জন্য আমরা বিভিন্ন ধরনের প্যারাডাইম ইউজ করতেছি। একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু চেক, এখানে শুধু ভ্যালিড গুলা দিয়ে চেক করব, আবার এই রোবাস্টে ভ্যালিড প্লাস ইনভ্যালিড সবগুলা দিয়ে চেক করব। এগুলো আমরা আসতেছি কোনটা কিভাবে। তাহলে পরীক্ষায় প্রশ্নগুলো আপনাদের এইভাবে থাকবে যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করেন বিবিসি দিয়ে, রোবাস্ট টেস্টিং দিয়ে আর ওয়ার্স্ট কেস টেস্টিং দিয়ে। এটা কিভাবে করবেন দেখেন, এখানে যখন আমরা বিবিসি দিয়ে ইউজ করব মানে বাউন্ডারি ভ্যালু চেক ইউজ করব তখন আমার নাম্বার অফ টেস্ট কেস হবে 4n + 1। n মানে কি? নাম্বার অফ ইনপুট। এখানে আমরা কার কার ইনপুট নিচ্ছি? a টু দ্য পাওয়ার b, যেহেতু আমরা কম্পিউট করতেছি আমাদের ইনপুট হবে আইদার এর জন্য আর b এর জন্য, দুইটা, তাই না? তাহলে n এর ভ্যালু হবে 2, তার মানে 4n + 1 মানে 9, 9টা আমার টেস্ট কেস জেনারেট করতে হবে বাউন্ডারি ভ্যালু চেকের জন্য। তাহলে আমরা কিভাবে চেক করব? প্রত্যেকটা ইনপুটের জন্য এই যে এ এবং বি এর জন্য ভ্যালিড কি কি আছে, মিনিমাম কত, ধরেন এর জন্য মিনিমাম কত বলেন তো? এই যে এর ভ্যালুটা 1 থেকে 10-এর মধ্যে রেঞ্জ বলা আছে না, তার মানে এর জন্য মিনিমাম হচ্ছে 1, ম্যাক্সিমাম হচ্ছে 10, এই দুইটা তো ভ্যালিড। এই দেখেন মিনিমামের জায়গায় 1 লেখা, ম্যাক্সিমামের জন্য 10 লেখা। আর কি কি ভ্যালিড আছে? এই মিনিমাম +1, এই যে 2, এটাও ভ্যালিড, আবার ম্যাক্সিমাম -1 এটাও তো ভ্যালিড। এই যে মিনিমাম প্লাস মানে মিনিমাম +1 2 আর ম্যাক্সিমাম -1 9, এই দুইটাও আমার ভ্যালিড দিলাম। তার মানে মিনিমাম পাইলাম, ম্যাক্সিমাম পাইলাম, আর বাউন্ডারি যে দুইটা মিনিমাম প্লাস ম্যাক্সিমাম মাইনাস, এই 4টা জিনিস পাইলাম। এর জন্যও পাইলাম, বির জন্যও পাইলাম। আর নতুন জিনিস কি? নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু মানে হচ্ছে মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2। দেখেন এর জন্য নমিনাল ভ্যালু কত? 1 + 10 মানে 11 ডিভাইডেড বাই 2, 5.5, ফ্লোরে রাখলে কত? 5। আবার বির জন্য মিনিমাম প্লাস ম্যাক্সিমাম কি? 1 + 5 মানে 6 ডিভাইডেড বাই 2, 3, তার মানে নমিনাল ভ্যালু হচ্ছে কি? 3। তার মানে এর জন্য নমিনাল ভ্যালু পাইলাম 5, বি এর জন্য নমিনাল ভ্যালু পেয়েছি 3। এই পর্যন্ত কোনো ডাউট আছে? নো স্যার। আচ্ছা এইবার আমার যদি ইভেন নাম্বার আসে, ইভেন নাম্বার আসে বলতে মানে এখানে হচ্ছে যে মিডল নাম্বার যেটা 5 আর হ্যাঁ। 3,
ধরেন যে 6 আর 1 যোগ করলে 7, 7। তো এখানে মিডলটা নেওয়া যাচ্ছে ইজিলি, কিন্তু যদি হ্যাঁ, আমাদের ইভেন নাম্বার আসে সেক্ষেত্রে তো 2টা থাকবে। মিডল ইভেন নাম্বার কিভাবে আসবে? মানে যে স্যার, এখানে তো ইভেন নাম্বারই আসছে যে 1 না না, প্লাস 5। নমিনাল ভ্যালু হচ্ছে মিনিমাম প্লাস ম্যাক্সিমাম বাই 2। হ্যাঁ, তো না, ইভেন না, যদি হচ্ছে পয়েন্ট আসে। পয়েন্ট আসলে তো মানে 0.5ই আসবে, মানে 5.5, 6.5 এরকমই আসবে। জাস্ট যেমন হলে এখানে যেমন এখানে তো পয়েন্টই আসছে যে 1 প্লাস 10 মানে হচ্ছে 11। 11 ডিভাইডেড বাই 2 কত? 5.5। তো 5.5 কে আমরা ফ্লোরে রাখছি, 5 এ রাখছি। আচ্ছা স্যার। বুঝছেন? আচ্ছা জি স্যার। আচ্ছা, এবার আমার ডিফারেন্ট ভ্যালু দিয়ে চেক করতে হবে না যে এর এরকম ভ্যালু, বির এরকম ভ্যালু, এক্সপেক্টেড আউটপুটটা কি, মানে পারমুটেশন কম্বিনেশন এরকম করতে হবে না, মানে ডিফারেন্ট কম্বিনেশনে কেমন কেমন আসে। তাহলে আমরা এরকম একটা টেবিল করব যেটাতে টেস্ট কেস কয়টা হবে? 9টা। আমরা একটু আগে দেখছি 4n + 1 নাম্বার অফ টেস্ট কেস রাখতে হবে বাউন্ডারি ভ্যালু চেকে। তাহলে শুরুতে আমরা টেস্ট কেস আইডি হচ্ছে 1 to 9 প্রথম কলামে, এটা বুঝছেন? আচ্ছা, এইবার দেখেন যে এই টেবিলে এই অংশটা ভালো মতো বুঝেন, নাইলে কিছুই বুঝবেন না। এই টেবিলে আমার ভ্যালু কয়টা আছে প্রত্যেকটা কলামে? 1 2 3 4 5 এরকম 5টা এন্ট্রি আছে না? এর জন্য 5টা আছে, বি এর জন্য 5টা আছে, তাই তো? আচ্ছা, এবার এর জন্য যেগুলো আছে এগুলো আমরা শুরুতে এর জন্য লিখবো উপর থেকে নিচে, 1 2 10 9 5। এখানে আবার অনেকে সিরিয়াল একটু গন্ডগোল করে, বাট ওইটা মনে হয় কোনো সমস্যা নাই। যদি আমি 1 2 10 9 5 এর জায়গায় 1 2 10 5 9ও লিখি এই টেবিল নিচের টেবিলটায়, তাহলে সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখেন কি লিখছে, এই যে এর এর কলামে খেয়াল করেন, 1 2 10 9 5, মানে উপরেরটা জাস্ট বসাই দিছি, দেখছেন? আচ্ছা, এরপরে বাকি যে যতগুলা থাকবে রো, সবগুলোতে আমরা নমিনাল ভ্যালুটা বসাবো। নমিনাল ভ্যালু কত? 5। তার মানে পরের সবগুলো দেখেন 5 দিয়ে ফিল আপ করছি। 1 2 10 9 5 এগুলো তো উপর থেকে নিচে বসাইছি, আর বাকি সবগুলা নমিনাল ভ্যালু দিয়ে বসাইছি। এ পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা, আর বিরটা লিখবো কি? এই যে বির কি 1 2 5 4 3, এইটা লিখবো হচ্ছে নিচ থেকে, যে 3 4 5 2 1। এই যে নিচ থেকে দেখেন, নিচে একদম নিচে বির কলামে সবার লাস্টে দেখেন এই যে 3 5 4 2 1, নিচ থেকে সবগুলা লিখলাম না? আর বাকি যেগুলা থাকবে এগুলা দিব উপরে হচ্ছে নমিনাল ভ্যালুগুলা। এই যে 3 যে নমিনাল ছিল, এই 3 হচ্ছে নমিনাল দিলাম। তার মানে ব্যাপারটা কি হলো, পারমুটেশন কম্বিনেশন করার জন্য এ কলামে আমার নমিনাল ভ্যালুগুলো দিছি লাস্টে, আর বি কলামে নমিনাল ভ্যালুগুলো দিছি উপরে। এই পর্যন্ত কি বুঝছেন কিনা? কারো কি কোনো ডাউট জি আছে? স্যার। নাই। এখন এক্সপেক্টেড আউটপুটটা কি? a টু দা পাওয়ার b। এবার জাস্ট আমরা রেজাল্টগুলো লিখি, a টু দা a কিউব মানে 1, 2 কিউব মানে 8, 10 কিউব মানে 1000। এখানে a টু দা পাওয়ার b এর যে আউটপুটগুলো সবগুলা, এবং সবগুলো এখন ভ্যালিড না, যেহেতু আমরা ইনপুট স্পেস সবগুলো ভ্যালিড নিছি, তার মানে আউটপুট স্পেস সবগুলো তো ভ্যালিডই হবে। এখানে যতগুলো আমি আউটপুট পাইলাম সবগুলাই কি? ভ্যালিড। কিন্তু রোবাস্ট টেস্টিং এ আমরা কি বলছিলাম? ভ্যালিডও পাইতে পারি, ইনভ্যালিডও পাইতে পারি। এই যে রোবাস্ট টেস্টিং এ দেখেন ইনভ্যালিড আছে, কিন্তু এখানে সবগুলা ভ্যালিড। আচ্ছা, তার মানে বাউন্ডারি ভ্যালু চেক শেষ। বাউন্ডারি ভ্যালু চেকে আমরা কি করছি, যে মিনিমামটা নিছি, ম্যাক্সিমামটা নিছি, এবং ভ্যালিড গুলো নিছি, মিনিমাম +1, ম্যাক্সিমাম -1। তারপরে নমিনাল ভ্যালুটা কাউন্ট করলাম। এবার এর মধ্যে নমিনাল দিছি সবার লাস্টের গুলা, আর বি এর মধ্যে নমিনাল দিছি সবার উপরের গুলা। তারপর পারমুটেশন কম্বিনেশনে সবার a টু দা পাওয়ার b কাউন্ট করছি। তো এইটাই হচ্ছে আমার বাউন্ডারি ভ্যালু চেকের টেবিল। যে এক্সপেক্ট এই যে a টু দা পাওয়ার b, মানে এর পাওয়ারে b দিলে যত আসে আর কি, মানে 1 টু দা পাওয়ার 3, 2 টু দা পাওয়ার 3 মানে 8 না, 10 টু দা পাওয়ার 3, মানে আমাকে তো a টু দা পাওয়ার b কম্পিউট করতে বলছে। এই যে সবার উপরে দেখেন, সবার উপরে a program that computes a to the power b where a lies in range 1 to 10 and b lies in 1 to 5।
হ্যাঁ, এখন এটা যদি হইতো আমাকে অনেকগুলা ভ্যালু চেক করতে হবে, 3 4 5 এর সাথে 9 10, আবার এখানে 1 2 3 4 5 সবার সাথে সবার যদি পারমুটেশন কম্বিনেশন করতাম অনেক বড় হয়ে যেত। ওইটাকে আমরা 9টা টেস্ট কেসের মাধ্যমে আমরা চেক করতে পারলাম যে আমার এক্সপেক্টেড আউটপুটগুলো ঠিকঠাক আসতেছে কিনা। এটি হচ্ছে বাউন্ডারি ভ্যালু চেক, বিবিসি। এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা স্যার, বি স্যার ভ্যালু গুলো কিভাবে নেওয়া হয়েছে এটা একটু আবার বললে ভালো হতো স্যার। কোনটা কোনটা কোনটা? ভি ভ্যালু, ভি এর ভ্যালুটা। বি এর ভ্যালুটা, বি জি এর স্যার। ভ্যালুতে এই যে এখানে প্রথম টেবিলটা কি আছে, 1 2 5 4 3, এটাকে আমরা লাস্টের থেকে শুরু করব। বি এর একদম নিচে দেখেন এই যে 1 2 4 5 3 লাস্টের থেকে, যে মানে 3 4 5 2 1 উল্টা পাশ থেকে এই 3 5 4 2 1, বুঝছেন? এখানে দেখেন 3 4 5 2 1 না, আর এখানে দিছে 3 4 আর 5 এ মানে চেঞ্জ করছে। এটা আপনি যদি 3 4 5 কম্বিনেশনটা বজায় থাকে, একটার সাথে আরেকটার যে কম্বিনেশন। এখানেও যদি নমিনাল ভ্যালু 5 হয়, এদিকে যদি নমিনাল ভ্যালু 3 হয়, 5 এর মধ্যে নমিনাল ভ্যালু, এর মধ্যে নমিনাল ভ্যালু দিছে ফার্স্টে। এখন কি কারো ডাউট আছে? স্যার টেস্ট কেস আইডিটা স্যার কিভাবে বের করবো স্যার একবার একটু দেখাবেন? টেস্ট কেস সাইডে তো সিরিয়াল ওয়াইজ লিখছি আর কি, 1 থেকে 9, 9টা টেস্ট কেস না স্যার, যেহেতু। আমরা 9টা ও যে করতে হবে এই এটা। যে 4n প্লাস 1, 4n প্লাস 1, এখানে আমার n এর ভ্যালু কি, নাম্বার অফ ভেরিয়েবল বা নাম্বার অফ ইনপুট। আমি কার কার ইনপুট দিচ্ছি, এখানে a এর ইনপুট দিচ্ছি আর b এর ইনপুট দিচ্ছি। তাহলে ইনপুট কার কার, দুইটা না, a এবং b, জি ওই স্যার। জন্য n এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 4 ইন্টু 2 প্লাস 1 হচ্ছে 9। স্যার এটা কি বাউন্ডারি ভ্যালু চেকের ফর্মুলা? হ্যাঁ, বাউন্ডারি ভ্যালু চেকের ফর্মুলা, বিবিসির ফর্মুলা। আর রোবাস্ট টেস্টিং এর ফর্মুলা হচ্ছে 6n প্লাস 1। একটু পরে আমরা রোবাস্ট টেস্টিং এ যাচ্ছি, ওইটা তো হচ্ছে 6n প্লাস 1, আর বাউন্ডারি ভ্যালু চেকের ফর্মুলা হচ্ছে 4n প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, আশা করি বিবিসি তে কোনো ডাউট নেই। আরো কারো কোনো কনফিউশন বলতে পারেন? স্যার এখানে তো এন এর মান 2 দেওয়া আছে, তো হ্যাঁ, সবসময় কি 2 থাকবে নাকি বেশিও হতে পারে? না, বেশিও হইতে পারে। ধরেন আমি বললাম যে আমরা একটা ট্রায়াঙ্গেল বানাবো, যেখানে আমার 3টা সাইডের ভ্যালু হচ্ছে এ বি সি। হ্যাঁ, তারপর আমরা কম্পিউট করে দেখবো যে ট্রায়াঙ্গেল হবে নাকি ট্রায়াঙ্গেল হবে না। যে ত্রিভুজের 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হইতে হয় না? একটা ট্রায়াঙ্গেল হইতে হলে 2টা সাইডের যোগফল থার্ড সাইড থেকে কি হইতে পারে, বড় হইতে হয়। তো ওই ক্ষেত্রে আমার ইনপুট স্পেস কয়টা, 3টা সাইডের মান এ বি সি, সেক্ষেত্রে আমার এন এর মান হয়তো 3। আর এখানে যেহেতু এ টু দা পাওয়ার বি কম্পিউট করছি, আমার 2টা জিনিসের ইনপুট দিতে হচ্ছে, একটা এর একটা বির, ওই জন্য আমার 2। আবার যদি আমরা একটা ধরেন কোয়াড্রিলেটারাল বানাইতাম, চতুর্ভুজ, তাহলে আমার 4টা সাইড থাকতো এ বি সি ডি, সেই ক্ষেত্রে এন এর ভ্যালু হইতো 4। মানে যতগুলার ইনপুট আমরা দিব ওইটার নাম্বারটাই হচ্ছে এন এর ভ্যালু। বোঝা গেছে যে প্রশ্নটা করছিলেন? হ্যালো। জি স্যার, জি স্যার বুঝছি। আচ্ছা, আশা করি বাউন্ডারি ভ্যালু চেক নিয়ে কোনো ডাউট নাই। একটু পরে আমরা বাউন্ডারি চেক নিয়ে আরেকটা প্রবলেম দেখবো, তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দেখি রোবাস্ট টেস্টিং। তো রোবাস্ট টেস্টিং এ দেখেন প্রশ্নটা কিন্তু সেম, উপরেরটাই প্রশ্ন, এটাই। ঠিক আছে? তো রোবাস্ট টেস্টিং এ দেখেন যে আমরা ভ্যালিড গুলা তো নিব, যে এর ক্ষেত্রে 1 রেও নিব, 10 রেও নিব, আবার মিনিমাম +1 2 সেটাকেও নিব, আবার ম্যাক্সিমাম -1 9 সেটারেও নিব। আর ইনভ্যালিড গুলাকেও নিব না, মিনিমাম -1 কেও নিব, ম্যাক্সিমাম +1 কেও নিব, মানে 0 কেও নিব, 11 কেও নিব। বুঝছেন? আবার বির ক্ষেত্রে সেম ভাবে 1 নিব, 5 নিব, আবার মিনিমাম +1 2 ওইটাকে নিব,
আবার ম্যাক্সিমাম -1 4 সেটাকে নিব, আবার ইনভ্যালিড যেগুলা 0 মানে কি মিনিমাম -1, আরেকটা ইনভ্যালিড কি 6 ম্যাক্সিমাম +1 সেগুলাকেও নিব। তার মানে রোবাস্ট টেস্টিং এ মানে ভ্যালিড ইনভ্যালিড সবগুলাকে নিব। তো আমরা সবগুলাকে স্যার নিলে বলেন। স্যার এক্ষেত্রে আমাদের যদি মিনিমাম যদি 0 দেওয়াই থাকে, সবচেয়ে মিনিমাম না না যেটা, না সেক্ষেত্রে দেওয়া কি আমরা থাকবে না, -1 নিব? না 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 -1 কি কোনো মানে এটা এটাই তো স্যার। ডিপেন্ড করে প্রোগ্রামের উপরে। এখন এইটার ক্ষেত্রে -1 হইতে পারে a⁴b, এখানে এর ভ্যালু -1 সম্ভব, বাট একটা ত্রিভুজের 3টা সাইডের কথা যদি বলে থাকি তাইলে কি -1 সেন্টিমিটার এটা কি কখনো টেকনিক্যালি সম্ভব? না স্যার। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে হচ্ছে প্রোগ্রামের মানে প্রবলেমটার উপরে আর কি। যেমন বুঝতে এইটাতে পারছি। তো যে কোনো কিছুই হইতে পারে, -1 হইতে পারে, বাট একটা ট্রাইঙ্গেলের সাইডের ভ্যালু তো কখনো মাইনাস হবে না। হ্যাঁ, তো এই আর কি। আচ্ছা, তাহলে দেখেন এর জন্য ছিল কি 0 থেকে 10, তাহলে সরি 1 থেকে 10, তাহলে এই যে মিনিমাম ভ্যালু 1 নিলাম, 10 নিলাম, আবার মিনিমাম +1 2 নিলাম, আবার ম্যাক্সিমাম -1 9 নিলাম, আবার ইনভ্যালিড যেগুলা একটা নিলাম 11, এই যে ম্যাক্সিমাম +1, আর একটা মিনিমাম -1 মিনিমাম -1 এই যে 0 এরকম নিলাম। সেম ভাবে বির ক্ষেত্রেও সবগুলো নিলাম। হ্যাঁ, আর নমিনাল ভ্যালু কেমনে বের করলাম? মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2, মানে এর ক্ষেত্রে 1 + 10 ডিভাইডেড বাই 2 হচ্ছে 5.5, মানে 5 কে নিলাম, আর বির ক্ষেত্রে কি 1 + 5 মানে 6 ডিভাইডেড বাই 2 কি 3, তার মানে নমিনাল ভ্যালু একজনের পেলাম 5, একজনের পেলাম 3। এই পর্যন্ত তো বুঝছেন নাকি? জি স্যার। আগের মতোই, জাস্ট এখানে ইনভ্যালিড গুলা নিছি। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমার ফর্মুলাটা দেখেন উপরে দেওয়া আছে 6n + 1, একটু আগেরটা পাইছিলাম 4n + 1, এটা হচ্ছে কি 6n + 1, তাহলে n এর ভ্যালু কত 2, যেহেতু a⁴b কম্পিউট করতেছি, তার মানে 6n + 1 মানে 13। তার মানে এই যে টেস্ট কেসে আমি 13টা টেস্ট কেস নিলাম, এই যে টেস্ট কেসে হচ্ছে 13টা। আচ্ছা, এন এর ভ্যালু, এই যে আমরা প্রশ্নটা কি যে একটা প্রোগ্রাম যেটা a⁴b কম্পিউট করতেছে, তাইলে আমি এখানে কয়জন ইনপুট দিচ্ছি? একটা a এর দিচ্ছি আর একটা b এর দিচ্ছি, মানে দুইজনের না, তো ওই জন্য n এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 6 × 2 + 1 মানে 13, ঠিক আছে? তো 13 যেহেতু পাইলাম, তার মানে টেস্ট কেস হচ্ছে কয়টা 13টা। এই যে আমি 1 থেকে 13 পর্যন্ত লিখলাম টেস্ট কেস আইডির মধ্যে, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা, এবার এর এ নমিনাল গুলো লাস্টে, বি নমিনাল গুলো দেবো কি উপরে, ঠিক আছে? তাহলে দেখেন এর এর নর্মাল ভ্যালু গুলো কি ছিল? 1 0 2 10 11 9 5, এই সবগুলা বরাবর আগে এর মধ্যে লিখবো। এই দেখেন এখানে 1 0, কিন্তু এখানে লিখছে 0 1, এগুলো কোনো সমস্যা না, আপনি 1 0 লিখলেও হবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আমি নর্মাল যেভাবে আপনারা উপরের টেবিলটা সাজাইছেন ওইভাবেই লিখে দিবেন 1 0 2 10 11 9 5, এই যে 1 0 2 10 11 9 5 এই পর্যন্ত লিখলাম। বাকি যেগুলো আছে এগুলো কি দিয়ে ফিল আপ করবো? নমিনাল দিয়ে স্যার। নমিনাল দিয়ে। এই নমিনাল ছিল 5, এই যে বাকিগুলো নমিনাল দিয়ে ফিল আপ করে ফেললাম। ভালো কথা। এবার বি এর ভ্যালুগুলো দিব হচ্ছে নিচ থেকে, যে 1 0 2 5 6 4 3, এগুলা দিব হচ্ছে নিচ থেকে, যে 3 6 5 4 2 1 0, এগুলা দিব হচ্ছে কি নিচ থেকে। আর বাকি যেগুলো থাকবে সেগুলো কি দিয়ে ফিল আপ করবো? নমিনাল 3 দিয়ে। এই যে 3, এই যে উপরের সবগুলো নমিনাল 3 দিয়ে দিলাম, নমিনাল 3 দিয়ে দিলাম। এরপরে দেখেন যে এবার a⁴b কম্পিউট করলাম, যে 0 টু দ্য পাওয়ার 3 কম্পিউট করলাম। আচ্ছা, এবার ইনভ্যালিড ইনপুট যেগুলোতে দিছে, এই ইনভ্যালিড ইনপুট গুলা কেন দিছে? দেখেন এই যে এর ভ্যালুটা 1 থেকে 10 হওয়ার কথা ছিল না, বাট এখানে 0 ওইজনের ইনপুট দিছি। তারপরে এটা 1 থেকে 10 হওয়ার কথা ছিল, বাট এর ভ্যালুটা দিছি, ওই জন্য এখানে ইনভ্যালিড। তো যেগুলো ইনভ্যালিড আমরা ইনভেক্টেড আউটপুট, নট আউটপুট, এখানে ইনভ্যালিড আসা উচিত। তারপরে টেস্ট করে আমরা দেখবো যে আসলে ইনভ্যালিড আসছে কিনা। যদি ইনভ্যালিড আসে
তাহলে তো ঠিক আছে। আবার যদি ভ্যালিড হয়ে যায়, যদি মানে ইনপুট নিয়ে নেয়, তাহলে তো হচ্ছে আমার প্রোগ্রামের সমস্যা। তাহলে এক্সপেক্টেড আউটপুট হচ্ছে এগুলাতে ইনভ্যালিড, আর বাকিগুলাতে হচ্ছে যেটা আউটপুট হওয়া উচিত সেটা a টু দ্য পাওয়ার b, 10 টু দ্য পাওয়ার 3 মানে 1000, তারপর 9 টু দ্য পাওয়ার 3 মানে 7 টু 9, এগুলো এগুলো ইনভ্যালিড হচ্ছে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার। কঠিন তো কিছু না, ইজি। আচ্ছা, তারপরে আমরা দেখব ওর্স্ট কেস টেস্টিং। ওর্স্ট কেস বলেন। হ্যাঁ হ্যাঁ, ইনভ্যালিড ইনপুট মানে ওই এর ভ্যালু গুলো তো কি 1 থেকে 10 পর্যন্ত হইতে পারে, তাই না? ওই যে এই যে বলা ছিল যে এর রেঞ্জটা হইতে পারে, জিরো তো হয় না। তো এখানে তো দিচ্ছি আমরা 0, তার মানে ইনভ্যালিড ইনপুট, বুঝছেন? আবার ধরেন যে নিচেরটা 11 টু দ্য পাওয়ার 3, এখন এর ভ্যালুটা তো 0 থেকে 10, সরি 1 থেকে 10 রেঞ্জে, কিন্তু দিচ্ছি আমরা 11, তাহলে এক্সপেক্টেড আউটপুট কি ইনভ্যালিড থাকবে না, ইনভ্যালিড ইনপুট। আবার বির ভ্যালুটাও তো 0 হইতে পারবে না, সেটাও তো ইনভ্যালিড ইনপুট, তাই না? এই আর কি, মানে যেগুলাতে রেঞ্জের মধ্যে কভার করতেছে না সেগুলো ইনভ্যালিড, আর যেগুলো রেঞ্জে কভার করতেছে এগুলো হচ্ছে ওটা। আচ্ছা, এবার হচ্ছে ওর্স্ট কেস টেস্টিং। তার মানে আমরা এ পর্যন্ত বিবিসি দেখলাম, রোবাস্ট টেস্টিং দেখলাম, একটা হচ্ছে 4n+1, একটা 6n+1, আর ওর্স্ট কেস টেস্টিং এর ফর্মুলা হচ্ছে 5 টু দ্য পাওয়ার n। ঠিক আছে, ওর্স্ট কেস টেস্টিং এর হচ্ছে কি 5 টু দ্য পাওয়ার n। আচ্ছা, 5 টু দ্য পাওয়ার n, তাহলে n এর ভ্যালু কত? 2 না? a টু দ্য পাওয়ার b যেহেতু আমরা কম্পিউট করতেছি, তার মানে 5 স্কয়ার মানে কত? 25। তার মানে এখানে টেস্ট কেস কয়টা হবে? 25টা। টেস্ট কেস হবে কয়টা? 25টা। এবার আমরা কোনটা পড়তেছি? ওর্স্ট কেস টেস্টিং, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা করব যে 25টা যদি হয়, 25টা যদি হয়, তাহলে এখানে আমার ভ্যালু কয়টা আছে? 1 2 3 4 5, 5টা না? এই যে এর ভ্যালু এখানে কয়টা আছে? আচ্ছা, আরেকটা কথা, এই ওর্স্ট কেস টেস্টিং এ দেখেন এখানে কিন্তু টেবিলটা একদম প্রথমটার মতো, কোনো ইনভ্যালিড গুলাকে আমরা নেই নাই। যে এ তো 1 থেকে 10-এর, তাহলে ম্যাক্সিমাম +1 কে কি আমরা নিছি? 11 কে কি নিছি? নেই নাই। আবার মিনিমাম -1 মানে 0, ওইটাকে কি নিছি? নেই নাই। একদম প্রথমে যেরকম শুধু ভ্যালিড গুলাকে নিছিলাম, এই যে প্রথম টেবিলটা শুধু ভ্যালিড গুলাকে নিছিলাম না, এখানেও কিন্তু শুধু ভ্যালিড গুলাকে নিছি। দেখেন শুধু ভ্যালিড গুলাকে নিছি, বুঝতেছেন? একটু রেসপন্স করেন। জি আচ্ছা, স্যার। ভ্যালিড গুলাকে নিছি। এবার আমার কয়টা টেস্ট কেস জেনারেট করতে হবে? 25টা। 25টা। আচ্ছা, 25টা যদি হয়, একটু দাঁড়ান। আচ্ছা, এবার দেখেন, এবার 25টা যেহেতু জেনারেট করতে আমার একটা টেবিলে 5টা, 1 2 10 9 5, সব এক একটাকে আমরা 5 বার করে যদি লিখি, 1 5 বার, 2 5 বার, 10 5 বার, 9 5 বার, 5 5 বার, তাহলে 25টা হচ্ছে না? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথম এর যে কলামটা, এখানে সবগুলাকে আমরা 5 বার 5 বার করে লিখবো। এই যে A1 হচ্ছে 5, 2 হচ্ছে 5 বার, 5 হলো 5 বার, 9 5 বার, 10 5 বার, ঠিক আছে? আর এরপরে যদি অন্যগুলাকেও ওইভাবে লিখি, বীর গুলাকেও যদি 5 বার 5 বার করে লিখি, তাহলে প্রথম যে 5টা ঘর প্রত্যেকটাই 1 টু দ্য পাওয়ার 1 হয়ে যাবে না? 1 টু দ্য পাওয়ার 1 1 1 1 1 1 1 এরকম হবে না? তো আমরা যেন পারমুটেশনটা বজায় রাখতে পারি, ওই জন্য বীর ভ্যালুগুলো আমরা যেভাবে আছে এভাবেই করে 5 বার দিব। 1 2 5 4 3, 1 2 5 4 3, 1 2 5 4 3, 1 2 5 4 3, 1 2 5 4 3, তাহলে 5 বার হলো 25টা। দেখো 1 2 5 4 3 যে কথা, 1 2 3 4 5 একই কথা, এই সিরিয়ালে কোনো সমস্যা নেই। এখানে 1 2 3 4 5 দিছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5 বার দিল 25টা। এবং প্রত্যেকবার কি করছে? 1 টু দ্য পাওয়ার মানে a টু দ্য পাওয়ার b কম্পিউট করে রেজাল্টটা বের করছে, এবং প্রত্যেকটাই কি ভ্যালিড ইনপুট। মানে এখানে কিন্তু কোনো ইনভ্যালিড ইনপুট আমরা দেই নেই, সবগুলাই 1 থেকে 10-এর মধ্যেই দিছি, 1 থেকে 10-এর মধ্যেই দিছি। তার মানে এক্সপেক্টেড আউটপুটে কোনো কি মানে ইনপুট
মানে ইনভ্যালিড ইনপুট নাই, জাস্ট এখানে আমার অনেকগুলা ভ্যালু আসছে 25টা। এটাতে কোনো ডাউট আছে? না আচ্ছা, স্যার। না স্যার। ওই তো প্রথমটা বুঝে গেলে পরের গুলো কোনো সমস্যা নেই। তাহলে মোট কথা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা মেইনলি ফলো করি বিবিসি, বাউন্ডারি ভ্যালু চেক। এখানে আমরা শুধুমাত্র ভ্যালিড ইনপুট গুলাই নেই এবং 4n+1টা টেস্ট করি, যেখানে নয় টেস্ট করছি, এখানে কোনো ইনভ্যালিড আউটপুট আমরা দেখি না, ঠিক আছে। আর রোবাস্ট টেস্টিং এর ক্ষেত্রে আমরা ইনভ্যালিড গুলোও চেক করি, ভ্যালিড গুলোও চেক করি। এখানে ফর্মুলা হচ্ছে 6n+1। আচ্ছা, তারপরে আমরা এখানে টেস্ট কেস দিছি, ওর্স্ট কেস, এখানে আমরা শুধু ভ্যালিড গুলো চেক করি, এখানে 5n। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা 5 বার করে লিখি, আর বিটটা আমরা পারমুটেশন বজায় রাখার জন্য সিকোয়েন্সিয়ালি লিখছি 5 বার, ঠিক আছে। তো এই হলো আমার 3টে স্টেপ, 3টা মেথড। ওর ডিফারেন্স হচ্ছে যে এখানে আমরা কম টেস্ট কেস চেক করার মাধ্যমেই আমরা চেকিং শেষ করে ফেলতেছি, মাত্র 9টা টেস্ট কেস আমরা এখানে চেক করতেছি। বাট এখানে আমরা যে যদি একটু বেশি চেক করতে চাই ভিতরের ভ্যালুগুলা, সেক্ষেত্রে আমরা 25টা টেস্ট কেস চেক করতে হচ্ছে। এটাই মানে ওর্স্ট কেস, মানে কি একদম খারাপ, চেকিং বেশি, তাই না? তার মানে এই এই প্রসেসে গেলে বেশি অনেকগুলা টেস্ট কেস চেক করতে হচ্ছে, আর বিবিসিতে আমরা কম টেস্ট কেস চেক করার মাধ্যমে আমরা আউটপুটটা চেক করতে পারতেছি। এগুলো হচ্ছে মানে ডিফারেন্ট মেথড অফ বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, মানে 3টা মেথডে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করা যায়। তো আপনাদের পরীক্ষায় যেটা বলবে আপনাদেরকে সেটা করতে হবে আর কি। এই পর্যন্ত কি কোনো ডাউট আছে? আচ্ছা স্যার এই তিনটার মধ্যে স্যার কোনটা ভালো, এই যে মানে বিবিসি, কোনটা টেস্ট বিবিসি ভালো, বাট আমার মনে হয় এই যে এটা ভালো, রোবাস্ট টেস্টিং ভালো, যেখানে ভ্যালিডও চেক করতেছি, ইনভ্যালিডও চেক করতেছি। হ্যাঁ, ভ্যালিডও চেক করতেছি, ইনভ্যালিডও যেহেতু চেক করতে, এখানে তো কোনো ইনভ্যালিড চেক করতেছি না, বাট এখানে ইনভ্যালিড গুলো চেক করতেছি। তো আমার মনে হয় রোবাস্টটা বেশি ভালো। আচ্ছা আচ্ছা, Yes, sir. এবার দেখেন, আপনাদের একটা প্রশ্ন আসা উচিত যে ধরেন এখানে এ আর বি আছে, তো এক জায়গায় নমিনাল গুলাকে দিছি লাস্টে, আর মানে এক জায়গায় মেইন ভ্যালু গুলাকে দিছি ফার্স্টে, নমিনাল গুলাকে দিছি লাস্টে। আবার এক বির মধ্যে মেইন ভ্যালু গুলাকে দিছি লাস্টে, নমিনাল গুলাকে দিছি ফার্স্টে, তাই না? এবার যদি সি থাকতো আরেকটা ইনপুট, সেক্ষেত্রে কি করতাম? স্যার প্রথমটা যেভাবে করছি ওইভাবে করতাম। না, তাইলে তো মিললো না, হইলো না। আমরা যদি একটা সি থাকতো, তাইলে এই মেইন ভ্যালু গুলাকে দেব মধ্যে, আর উপরেও দেব নমিনাল, নিচেও দেব নমিনাল, বুঝছেন? যদি শুধু এ থাকে তাহলে মেইন ভ্যালু গুলাকে দিব ফার্স্টে, তারপরে লাস্টে দিব কে, নমিনাল। আর যদি 3টা ভ্যালু থাকে সেক্ষেত্রে বির ক্ষেত্রে আমরা মেইন ভ্যালু গুলা দিব মাঝে, উপরেও দিব নমিনাল, নিচেও দিব নমিনাল, সমান সংখ্যক। হ্যাঁ, আর সির ক্ষেত্রে কি করব, এই যে লাস্টে দিব মেইন ভ্যালু গুলা আর উপরে দিব কি, নমিনাল ভ্যালু গুলা। এই প্রবলেমটা এখন আমরা যাব, যেটাকে বলে হচ্ছে ট্রায়াঙ্গেল প্রবলেম। কি প্রবলেম? ট্রায়াঙ্গেল প্রবলেম। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝছেন? জি স্যার। না, এটা হচ্ছে এ টু দা পাওয়ার বি, এটার কোনো নাম নাই আর কি, এরকম অনেক প্রবলেম হইতে পারে। হ্যাঁ, এটা একটা প্রবলেম, এটার কোনো নাম নাই। হ্যাঁ, এটা জাস্ট র্যান্ডম এক্সাম্পল। এবার আমরা কোনোটারই কোনো নাম নাই, বাট ওইটাকে বলে আর কি যে ট্রায়াঙ্গেল প্রবলেম। হ্যাঁ, এই এটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্রবলেম। সহজ জিনিস, এগুলো কি আপনাদের কঠিন লাগতেছে নাকি? এগুলো তো একদম সহজ। না, আপনারা অ্যালগোরিদম কোর্স টোর্স করে আসছেন না, ডেটা স্ট্রাকচার করে আসছেন না, তো এগুলা কোর্স তো বাচ্চাদের কোর্স। হ্যাঁ, এখন আমি হচ্ছে আমার পুরো 2 লেভেলের কোর্স দিছে এবার, একটা হচ্ছে অ্যালগোরিদম, একটা হচ্ছে কিউএ। অ্যালগোরিদমে তো কত পড়ালেখা, ডাইনামিক প্রোগ্রামিং বেশি, আর টেস্টিং এ হচ্ছে আর কি সব মানে থিওরিটিক্যাল। হ্যাঁ, তো সবই বুঝতে হবে। ও আচ্ছা, আপনাদের ওই আপনারা জিজ্ঞাসা করছিলেন না যে কিউ এর বেতন কেমন আর সফটওয়্যারের বেতন কেমন। তো আমার একজন সিনিয়র আপু হচ্ছে আজকে টাইগার আইটিতে জয়েন করছে,
কিউএ হিসাবে। আমি তো ভাবছিলাম বেতন কম হবে, 30-35-এর দিকে হবে, কিন্তু দেখি যে না, এদের তো বেতন বেশি আছে। টাইগার আইটিতে তো 50,000 টাকা দিয়ে জয়েন করছে, প্লাস আদার্স ফেসিলিটিস। তো কিউএ কে উড়াই দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, কিউএরও বেতন ভালো, খারাপ না, বেশ ভালো। আমার একটা ইচ্ছা আছে যে আপনাদেরকে নিয়ে ইয়েতে যাওয়ার, টাইগার আইটি বা ব্রেন স্টেশন এইগুলাতে। স্যার চলেন স্যার হ্যাঁ, যাই। কিন্তু আপনাদের ডিসিপ্লিন তো ভালো না। আপনি নিয়ে খুব শঙ্কিত যে আপনার কোম্পানি গিয়ে কি পরে দেখা যাবে না নাম না খারাপ স্যার, হয়ে উই গেছে। ক্যান ম্যাচিউর স্যার, উই হ্যাঁ, ক্যান হ্যান্ডেল শিওর। সিচুয়েশন ভেরি স্যার টাফলি। সব ফ্যাকাল্টি স্যার এই জিনিসটা চিন্তা করে আমাদের নিতেইছে না স্যার। আমরা সবার আচ্ছা, সাথে যেতেছি কিন্তু স্যার আমাদের কেউ নেয় না স্যার। হ্যাঁ, সবাই আপনাদের ডিসিপ্লিন থেকে ভয় পাচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছি, যে টাইগার আইটির কথা বলছি, বাট বলছে যে লাস্ট টাইম নাকি ইস্ট ওয়েস্টের একটা টিম গেছিল ওদের এখানে, পরে এরা বলে অনেক উল্টাপাল্টা করছে, গিয়ে কি কি জানি করছে, ওই জন্য এরা এখন অন্যদেরকে নিতে ভয় পাচ্ছে। তো বলছে যে তাও ট্রাই করবে, দেখি আমরা ঈদের পরের দিকে ওখানে গিয়ে টাইগার আইটি হোক বা বেন স্টেশনে কথা বলবো, কোনো একটা কোম্পানিতে এবার ইচ্ছা আছে যে যাওয়ার, আপনাদেরকে নিয়ে। দেখা যায় আপনারা কি ইচ্ছুক? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। আপনারা কি আর ব্যাককলের মতো বেতন জিজ্ঞাসা করেন না ওদের কাছে না যে স্যার। বেতন কেমন? হ্যাঁ হ্যাঁ, জেনে তো গেছেনই, আবার গিয়ে অতি উৎসাহী হয়ে জিজ্ঞাসা করেন না। আচ্ছা ঠিক আছে, গেলে ভালো হয়, প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। স্যার একটু দেখেন না স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি, চেষ্টা করতেছি, দেখি। আচ্ছা, তাহলে এখানে জাস্ট কি বলছে যে আমরা বাউন্ডারি ভ্যালু চেকের মাধ্যমে আমরা 3টা ভ্যালু নিব, একটা ট্রায়াঙ্গেল, 3টা সাইড আছে নিছি, আমরা দেখবো যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে কিনা, ফর্ম হইলে কি ধরনের ট্রায়াঙ্গেল, এটা কি আইসোসেলিস ট্রায়াঙ্গেল নাকি ইকুয়াল ট্রায়াঙ্গেল। আর আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে কি? আপনাদের তো ইংলিশ খারাপ, বলেন এই আইসোসেলিস ট্রায়াঙ্গেল বাংলা কি? পারেন না? আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যেখানে দুইটা সাইডের ভ্যালু সেম আর একটা ডিফারেন্ট। আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে কি? যে সমবাহু, সবাই সেম সেম। আচ্ছা, এখানে তো এইগুলোই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমরা বাউন্ডারি ভ্যালু চেক এটার কথা চিন্তা করি। আমরা কি পড়ছিলাম বলুন তো? এখানে কি আমরা ইনভ্যালিড ইনপুট গুলা নিতাম নাকি নিতাম না? স্যার আমরা শুধু ভ্যালিড গুলো নিচ্ছি। স্যার এখানে শুধু ভ্যালিড নিতাম স্যার। হ্যাঁ, ভ্যালিড নিতাম। তাহলে হ্যাঁ, তাইলে আমাকে বলছে যে কনসিডারিং আ ট্রায়াঙ্গেল উই হ্যাভ 3 ভেরিয়েবলস এ বি সি, ইচ ভেরিয়েবলস রেঞ্জেস ফ্রম 1 to 10, মানে প্রত্যেকটার ভ্যালু 1 থেকে 10-এর মধ্যে হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে প্রত্যেকটার জন্য মিনিমাম কত? 1, আর ম্যাক্সিমাম কত? 10। তাহলে ভ্যালিডের মধ্যে কি হইতে পারে? যে আমার মিনিমাম +1 হইতে পারে, আর ম্যাক্সিমামের কি হইতে পারে? ম্যাক্সিমাম -1 হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, বুঝছেন? আর নমিনালটা কি হইতে পারে? যে মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2, মানে 1 + 9 ডিভাইড বাই 2 কত? 5। তার মানে নমিনাল ভ্যালু কত? 5। তার মানে এই এবিসি এর মিনিমাম প্লাস নমিনাল ম্যাক্সিমাম -1 ম্যাক্সিমাম বের করলাম। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? নো নো স্যার। স্যার। আচ্ছা, তাইলে বিবিসি এর ক্যালকুলেশনের সূত্রটা কি? 4n + 1, এই যেখানে দেখলাম 4n + 1। এবার আমরা 3টা ইনপুট টেবিল বানাইলাম, যে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তাহলে আমরা বলছিলাম কি যে এখানে আমার টোটাল টেস্ট কেস কয়টা হবে? 4n + 1। আমার ইনপুট ভ্যালু কয়টা? 3টা এবিসির জন্য। তার মানে এন এর ভ্যালু কত? 3। তার মানে 4 × 3 + 1, 12 × 1, 13। তার মানে টেস্ট কেস কয়টা? 13টা। ওই জন্য এই যে বিবিএ 1 বিবিএ 2 থেকে 13 গেলাম। আপনারাও এভাবে করে লিখবেন, মানে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। হ্যাঁ, বিবিএ 13। এ পর্যন্ত ডাউট আছে কোনো? নাই? স্যার ডেসক্রিপশন লিখতে হবে আমাদের। একটু পরে বলতেছি ডেসক্রিপশনটা, আগে আগেরটা দেখি।
আমরা বলছিলাম যে পারমুটেশন কম্বিনেশন করার জন্য কি একটা নিয়ে নিচে, একটা নিয়ে উপরে, আর একটা নিয়ে কি মধ্যে, বললাম না? আচ্ছা, তাহলে এবার এর গুলো আমরা নিচে নেব। কি কি আছে? 1 2 5 9 10। তাহলে দেখেন এই যে 10 9 2 1 5, এটাও বোল্ড করে দিই 5। এগুলো তো নর্মাল, এই যে 5 1 2 9 10, এই যে 5 1 2 9 10, এগুলো তো আমার এই টেবিল থেকেই আসছে। আর বাকি উপরের যতগুলো আছে সবগুলা কি দিয়ে রিপ্লেস করলাম আমরা? নমিনাল ভ্যালু দিয়ে, তাই না? আচ্ছা, এবার সি তে আসি। সি এর গুলা কি মেইন টেবিল গুলো লিখবো হচ্ছে উপরে, আর নিচে দেবো হচ্ছে নমিনাল গুলা। তার মানে 1 2 5 9 10, 1 2 5 9 10 এগুলো দিচ্ছি আমরা উপরে, আর নমিনাল কত? 5। এই 5 এর নমিনাল সবগুলো দিচ্ছি কি নিচে, নিচে। আচ্ছা, এবার আমার মেইন টেবিলের ভ্যালু গুলা কত আছে? কয়টা আছে? 5টা। তাহলে আমি যদি এখানে টেস্ট কেস কয়টা টোটাল? 13টা। 13 যদি বানাইতে হয় এবং এই 5টাকে যদি আমরা মধ্যে রাখি, তাহলে উপরে কয়টা নমিনাল দিতে হয়, নিচে কয়টা নমিনাল দিতে হয়? ধর পানি এরকম করে দেওয়া এটা নিতে হ্যাঁ, উপরে 4টা নিচে 4টা যদি মেইন দিচ্ছি, তাহলে আমরা গুলাকে দিলাম এর মাঝখানে বি এর জন্য। এই যে 1 2 9 10, এই সরি এখান থেকে এই 5 5 থেকে 5 1 2 9 আর ভ্যালু দিলাম নমিনাল, এই যে 5, আর নিচের ভ্যালু দিলাম 5। তার মানে এর ইনপুট আমরা নিচে সবগুলো দিলাম কি নরমাল ভ্যালু করে দিছি নমিনাল, মাঝখানে দিলাম নরমালটা, দিলাম নমিনাল, নিচে দিলাম নমিনাল। আর সির ক্ষেত্রে উপরের গুলা দিলাম টেবিলের গুলা, আর নিচের গুলা দিছি নমিনাল। বুঝছেন? আচ্ছা, এ পর্যন্ত তো ডাউট নেই? আচ্ছা, স্যার এগুলো কি আমরা ইচ্ছা মতো দিতে পারবো? ইচ্ছা মতো কই দিলাম? একটা সিস্টেমে দিলাম না যে এর গুলা হলো ইচ্ছা মতো বলতে আপনি 5 1 এর জায়গায় 1 5 দিতে পারেন, 2 9 এর জায়গায় 9 দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এটা তো আপনার মেনে হবে যে এর জন্য সবগুলো দিছি নিচে, উপরের গুলো দিলাম নমিনাল। সি সব নিচে দিলাম নমিনাল, উপরের গুলো দিলাম টেবিলে। আর বি এর জন্য উপরে কিছু নমিনাল, নিচে কিছু নমিনাল, মেইন টেবিল গুলো মধ্যে। এই পার্টটা তো আপনার মেইনটেইন করতে হবে। ওটা দিতে পারতেন। নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবে। সি একটা হবে মানে এ ধরেন যে মেইন টেবিল উপরে দিলাম আর নমিনাল গুলো দিলাম নিচে, আর সি মেইন টেবিলটা দিলাম নিচে আর নমিনাল গুলো দিলাম উপরে। এইভাবে করে দেওয়া যাবে কিনা? বললাম যে দেওয়া যাবে, স্যার কিন্তু বি এর গুলা মাঝেই দিতে হবে আর কি। বি এর গুলা মাঝে, উপরে নমিনাল নিচে নমিনাল। আচ্ছা, সবগুলা বসানো শেষ। এবার তাহলে আউটপুটটা কি হইলো? স্যার যে এই বলেন। স্যার যেটার ক্ষেত্রে আমরা মাঝখানে মেইন গুলো বসালাম, ঠিক আছে, ওইগুলোর উপর নিচে সবসময় কি ব্যালেন্সই হবে? ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে। উপরেও 4টা দিতে হবে, নিচেও 4টা দিতে হবে। আমরা কি স্যার এরকম কোনো সিচুয়েশনে পড়তে পারি না যেখানে ব্যালেন্স হচ্ছে না? হ্যাঁ, যদি এরকম সিচুয়েশনে পড়েন সেক্ষেত্রে তো ব্যালেন্স করা সম্ভব না। ওইটা তো তখন 3টা বা 4টা, নিচে 3টা উপরে 4টা এরকম দিতে হবে। বাট যদি ব্যালেন্স করা সম্ভব হয় তখন অবশ্যই ব্যালেন্স করতে হবে। ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, তারপরে এ বসাইলাম। এবার আউটপুটটা কি? এখানে দেখেন দুইটা সাইড সমান আর একটা ডিফারেন্ট। এই যে 5 5 1, তার মানে দুইটা সাইড যদি সমান হয় এটা কি ধরনের ট্রায়াঙ্গেল? আইসোসেলিস ট্রায়াঙ্গেল, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আর ইনপুট তো সবারই ভ্যালিড। কমেন্টের মধ্যে ভ্যালিড নাকি ইনভ্যালিড দেখেন। যেহেতু বিবিসি ইউজ করছি এখানে তো আমরা ইনভ্যালিড ইনপুট নিয়েই নেই। যদি রোবাস্ট নিতাম তাহলে ইনভ্যালিড ইনপুটও আমরা নিতাম।
সেই ক্ষেত্রে কি আমরা এখানে লিখলাম যে ভ্যালিড নাকি ইনভ্যালিড। আচ্ছা, তাহলে দেখেন যদি দুইটা বাহু সমান হয় আর একটা ডিফারেন্ট হয় তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল, যদি তিনটাই সমান হয় তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আর ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্মড, এটা মানে কি যে দুইটা সাইডের যোগফল অবশ্যই থার্ডটা থেকে বড় হইতে হবে। কিন্তু এখানে দেখেন 5 আর 5 যোগ করলে 10, এই 10 তো থার্ড সাইডে সমান হয়ে যাচ্ছে, তাহলে কি এটা দিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে? যাবে না। অন্যগুলাতে দেখেন যে এই 5 আর 1 যোগ করলে কি 6, এই 6টা কি 5 থেকে বড় না? আবার 5 আর 5 যোগ করলে 10, এই 10 1 থেকে বড় না? মানে যে কোনো দুইটা সাইডের যোগফল থার্ড সাইড থেকে বড় হইতে হবে যদি ট্রায়াঙ্গেল ফর্ম করতে হয়। কিন্তু এখানে দেখেন 5 আর 5 যোগ করলে 10, যেটা থার্ড সাইডে সমান, ওর থেকে বড় না, তার মানে এখানে ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্মড। আবার এইগুলো হচ্ছে আইসোসেলিস, যেহেতু দুই সাইড সমান। আবার এখানেও ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্মড, কেন? এই যে 5 আর 5 যোগ করলে 10, 10 আর 10 সমান হয়ে যাচ্ছে, ওই জন্য। তো আমরা কমেন্ট লিখে দেবো যে এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল, আইসোসেলিস নাকি ইকুইলেটারাল নাকি ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্মড। হ্যাঁ, এগুলো কি এক্সপেক্টেড আউটপুট। তারপর কমেন্টে লিখে দেবো কি ভ্যালিড ইনপুট নাকি ইনভ্যালিড ইনপুট। তাহলে এখন বলেন যে আপনাদেরকে সেম জিনিসটা যদি বিবিসি দিয়ে না করে রবাস্ট দিয়ে করতে হয়, পারবেন না? ওই যে আগে আমরা যেভাবে শিখছিলাম, কই এই যে এইভাবে করে আমরা টেবিল বানাবো, সেই ক্ষেত্রে রবাস্টের জন্য ভ্যালিড ইনভ্যালিড দুইটা দিয়ে বানাবো। রবাস্ট দিয়ে যদি আপনাদেরকে এটা করতে বলা হয় ট্রায়াঙ্গেল প্রবলেমটা, পারবেন? জি স্যার পারবো। আচ্ছা, জি স্যার পারবো। ঠিক আছে, তাহলে আজকের পড়াশোনা আমাদের এই পর্যন্তই। যে আজকে আমরা কি শিখলাম, যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা কি, তিনভাবে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করা যায়, একটা বিবিসি, একটা রোবাস্ট আর একটা ওর্স্ট কেস টেস্টিং। তারপর আমরা শিখলাম যে ট্রায়াঙ্গেল প্রবলেমটা কিভাবে বিবিসি দিয়ে টেস্ট করা যায়, এবং আমরা বুঝলাম যে এই জিনিসটা আমরা রোবাস্ট টেস্টিং দিয়েও সলভ করতে পারি। ঠিক আছে, আপনারা ওই ড্রাইভটাই চেক করবেন, আপনাদের যে ড্রাইভটায় নতুন 3টা স্লাইড অ্যাড হয়েছে। একটা হলো, বলেন। হ্যাঁ, হওয়া তো ম্যান্ডেটরি। হ্যাঁ, মানে ট্রায়াঙ্গেল যদি ক্যান নট বি ফর্মড হয় তাহলে তো আর সেটা আইসোসেলিস বা ইকুইলেটারাল কিছুই হবে না, এখানে তো ট্রায়াঙ্গেলই হয়নি। না, এখানে হচ্ছে ইনপুটটা তো ভ্যালিড, ইনপুটটা তো ভ্যালিড, যে আমার 1 থেকে 10-এর মধ্যে সবগুলো ইনপুট আছে না, এই যে সবগুলো এবিসির ইনপুট গুলোতে 1 থেকে 10-এর মধ্যে আছে, তার মানে ইনপুট ভ্যালিড। আর এটা হচ্ছে এক্সপেক্টেড আউটপুট হচ্ছে কি ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্ম। এখন সাপোজ আমি ইনপুট দিয়ে দেখলাম যে ট্রায়াঙ্গেল একটা ফর্ম হয়ে যাচ্ছে বা কিছু একটা হয়ে যাচ্ছে, তার মানে কি আমার টেস্ট কেসটা, মানে সরি, আমার টেস্ট ফেল করছে, বুঝছেন? টেস্ট পাস হওয়ার জন্য আমার ট্রায়াঙ্গেল ফর্ম হওয়া যাবে না। আর ভ্যালিডটা হচ্ছে ইনপুট গুলা ভ্যালিড। ঠিক আছে, এই তাহলে আজকে আমরা এই জিনিসগুলো শিখলাম। আপনারা এই যে এই জায়গায় চেক করবেন যে নতুন স্লাইডগুলো অ্যাড হচ্ছে, যেগুলো পড়াচ্ছে এগুলো আপনাদের ড্রাইভে আপলোড হচ্ছে, এগুলো আপনারা ভালো মতো দেখবেন। ঈদের পরপরই স্যার। কিন্তু আপনাদের ক্লাস টেস্ট গুলো হবে। স্যার বলেন। স্যার একটু আগের স্লাইডে যাবেন। আগের স্লাইড এটা? জি স্যার। এটা? জি স্যার এখানে স্যার আমার একটু কনফিউশন ছিল স্যার। হ্যাঁ স্যার ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্ম, এটার মধ্যে স্যার যদি 5 আর 10 যোগ করি তাহলে তো 15 আসতে স্যার, তো 15 তো স্যার এ থেকে বড়, স্যার এই জিনিসটা বুঝতেছি না। হ্যাঁ, মানে থিওরেমটা কি, একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুই সাইডের যোগফল অবশ্যই থার্ডটা থেকে বড় হইতে হবে। যে কোনো 5 আর 10 যোগফল হলে 15, 5 থেকে বড় হচ্ছে, ঠিক আছে, বাট 5 আর 5 যোগ করলে তো 10 থেকে বড় হচ্ছে না। মানে এনি পারমুটেশন কম্বিনেশন করতে হবে, 5 5 যোগ করতে হবে, 5 10 যোগ করতে হবে, তো মানে বুঝছি স্যার, দুই সাইডে যোগ করে দেখতে হবে আর কি হ্যাঁ স্যার। সবারটা, যেমন এই জায়গায় 5 5 যোগ করতে হবে, 5 9 5 যোগ করতে হবে, হ্যাঁ এরকম, বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ। এবার আমি তাহলে আপনাদের মেইন যে জিনিসটা, স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের ইনপুট ভ্যালু যদি 4টা হয় তখন আমরা কিভাবে টেবিল করব?
তখন কিভাবে টেবিল করবেন আমি নিজেও জানি না। তখন আর কি মানে আপনারা নিজের ইচ্ছা মতো একটু পারমুটেশন কম্বিনেশন করবেন, যে একটাকে দিবেন সবার উপরে, একটাকে দিবেন সবার নিচে, একটাকে দিবেন হচ্ছে আপার উপরের দিকে, মানে সবার উপরে না কিন্তু উপরের দিকে, আবার একটাকে দিবেন একটু নিচের দিকে, মানে বুঝছেন ব্যাপারটা, মানে মাঝে দিবেন না কাউরে, জি একটারে স্যার। দিবেন হচ্ছে একটু উপরে, একটারে দিবেন একটু নিচে, একটারে দিবেন সবার উপরে, একটারে দিবেন সবার নিচে, বুঝছেন? এই প্রশ্নটাই ভাবতেছিলাম যে কেউ না কেউ করতে পারে, যে যদি চারটা আসে, তো এখন যদি আমি বলি যে পাঁচটা হয় তখন কি করব? হ্যাঁ, তখন আমি নিজেও জানি না কি করব। হ্যাঁ, তো কিছু একটা করতে হবে আর কি তখন পারমুটেশন মিলানোর জন্য। ঠিক আছে? স্যার 5টা দিয়ে যদি স্যার বলে ওয়ার্স্ট কেস বের করতে, তাহলে তো স্যার মারা যাবো আমরা। না, প্রশ্ন করার আগে তো আমি প্রশ্নটা দেখবো, আশা করি এরকম প্রশ্ন হবে না, টেনশন নিন না। আর স্যার ওই ডিসক্রিপশনের বিষয়টা স্যার, ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে কি আমাদের ডিসক্রিপশন করতে হবে? হ্যাঁ, ডেসক্রিপশন তো নরমাল, এখানে টিকে নিছি দেখেন, এর জন্য নিছি নমিনাল ভ্যালু 5, এই যে এই জন্য লিখছি এন্টার দ্য ভ্যালু এ নমিনাল, পরে বি এর জন্যও নিছি নমিনাল, আর এ এর জন্য সি এর জন্য নিছি কি মিনিমাম, এই যে সি এর জন্য মিনিমাম, এই জন্য নিছি এন্টার দ্য ভ্যালু সি মিনিমাম। ওখানে যার নমিনাল নমিনাল মিনিমাম প্লাস একটা নিছি, মানে যার যে ভ্যালুটা নিছি ওইগুলো আমরা এখানে ডেসক্রিপশনে লিখছি। স্যার ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে ও ডিসক্রিপশন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, করতে হবে, যেটা আসে ওটাই করতে হবে, টাইম বুঝে আর কি, পরীক্ষায় কতটুকু টাইম আছে। এখন আপনার ধরেন পরীক্ষা টাইম নেই, সেক্ষেত্রে তো আপনি ডেসক্রিপশন লিখে সময় নষ্ট করবেন না, আপনি হাইয়েস্ট গেলে 1 মার্ক কম পাবেন ডেসক্রিপশন না লেখার জন্য। তো এটা তো আপনাদের বুঝে লিখতে হবে। আপনি ধরেন ডেসক্রিপশন লেখা শুরু করলেন, এদিকে আপনি অন্য প্রশ্ন টাচই করতে পারলেন না, তাহলে তো হবে না, মানে টাইম বুঝে আর কি, বুঝছেন ব্যাপারটা? স্যার ডিসক্রিপশন না আপনাদের কি নাম্বার কাটবেন? 1 নাম্বার কাটবো, এখন যেটা নিয়ম আর কি দেওয়া উচিত। এখন কাটবো কি কাটবো না আমি এখনই বলতে পারতেছি না, ওইটা ডিপেন্ডস অন মাই মুড, না কাটার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, এর থেকে আর কি বলতে পারি এখন আমি? মানে পরীক্ষায় তো এটা এখনো আসে নাই, আসলে পরে বলতে পারবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, 40, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দেন 1066